পরবর্তী ক্লাসে আমরা শিখেছিলাম সমাসের যে বেসিক জিনিসগুলো আছে সেই বিষয়গুলো, সমাসের প্রকারভেদ, সমাস কাকে বলে, এই বিষয়গুলো, সমাস অর্থ কি। কিন্তু আজকে আমরা শিখব দ্বন্দ্ব সমাস কাকে বলে, তারপর দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ কিভাবে আমরা দেখেই বুঝতে পাবো যে এটি দ্বন্দ্ব সমাস। আমাদের মধ্যে যখন আমরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিছু অপশন দেখি যে কোনটি দ্বন্দ্ব সমাস, কোনটি কর্মধারয় সমাস, এই দ্বন্দ্ব সমাস এবং কর্মধারয় সমাস নির্ণয় করতে গিয়ে কিন্তু আমরা একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। অর্থাৎ দ্বন্দ্ব কথাটি শুনলেই কিন্তু আমরা বুঝতে পারছি যে কোনো ঝগড়াঝাটি বা মারামারি এই টাইপের কিছু একটা, কিন্তু দ্বন্দ্ব সমাসটি কিন্তু এইরকম টাইপের না। অর্থাৎ সমাসে দ্বন্দ্ব অর্থ কিন্তু মারামারি বা ঝগড়াঝাটি এই টাইপের না। সমাসে দ্বন্দ্ব অর্থ মিলন। আমরা পূর্ববর্তী ক্লাসেই শুনেছি যে সমাস অর্থ সংক্ষেপণ, মিলন, একাধিক পদের এক পদীকরণ। এখানেও আমরা বুঝবো যে দ্বন্দ্ব অর্থ মিলন। তাহলে দ্বন্দ্ব সমাস কাকে বলে? দ্বন্দ্ব সমাস হলো যে সমাসে দুই বা ততোধিক পদের মিলন হয় এবং প্রত্যেকটি পদেরই প্রাধান্য থাকে, তাকেই দ্বন্দ্ব সমাস বলে। তাহলে আমরা কিভাবে বুঝবো? দুই বা ততোধিক পদের মিলন হয় এবং প্রত্যেকটি পদেরই প্রাধান্য থাকে। আমরা আজকে ইংরেজিতে নাউন বা অ্যাডজেক্টিভের মাধ্যমে আমরা দ্বন্দ্ব সমাসটি নির্ণয় করব বা উদাহরণ দিব। তাহলে আমরা খুব সহজেই আমরা বুঝবো যে এটি দ্বন্দ্ব সমাস এবং এটি কর্মধারয় সমাস। এই দ্বন্দ্ব সমাস এবং কর্মধারয় সমাসের মধ্যে একটা ঝামেলা বেঁধে যায়। সো আমরা আজকের এই ভিডিওটি দেখার পর আশা করি আর দ্বন্দ্ব সমাস নিয়ে আর কোনো দ্বন্দ্ব থাকবে না। তাহলে আমরা ভিডিওতে চলে যাই। দেখেন, নাউন প্লাস নাউন, নাউন প্লাস নাউন যদি থাকে তাহলে হবে দ্বন্দ্ব সমাস। তারপর অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ, নাউন প্লাস নাউন থাকতে হবে, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ থাকতে হবে এবং দুইটি বস্তু বা ব্যক্তি থাকতে হবে। নাউন প্লাস নাউন থাকতে হবে, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ থাকতে হবে এবং দুইটি বস্তু বা ব্যক্তি থাকতে হবে, তাহলেই হবে দ্বন্দ্ব সমাস। না হলে কিন্তু অবশ্যই কর্মধারয় সমাস হবে। তাহলে আমরা শিখব কোনটি? তাহলে আমরা কি বুঝলাম? নাউন প্লাস নাউন হতে হবে। তা নাউন প্লাস নাউন কি? মা, বাবা। এখানে আমরা লক্ষ্য করলেই বুঝতে পারছি মা কিন্তু একটি নাউন, বাবাও এখানে নাউন। ঠিক আছে, নাউন অর্থাৎ নাউন প্লাস নাউন এবং অবশ্যই দুইজন ব্যক্তিকে বোঝাতে হবে, তাহলেই হবে দ্বন্দ্ব সমাস। এবং অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ, তাহলে আমরা কিভাবে বুঝবো অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ? সাদা, কালো। ঠিক আছে, সাদা প্লাস কালো। সাদা কিন্তু অ্যাডজেক্টিভ, কালো অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ হয়েছে এবং দুইজন বা দুইটি বস্তুকে বোঝাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি কি নাউন প্লাস নাউন হতে হবে, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ হতে হবে এবং দুইটি বস্তু বা ব্যক্তি বোঝাতে হবে। আমরা বুঝতেই পারছি। তাহলে এখানে দেখেন নাউন প্লাস নাউন হয়েছে মা বাবা, মাও নাউন বাবাও নাউন। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ। তাহলে আমরা যদি বলি চালাক চতুর, এখানে চালাক চতুর, এখানে দেখেন দুটি অ্যাডজেক্টিভ কিন্তু চালাক চতুর এখানে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। আমরা এখানে কিন্তু কন্ডিশন দিয়েছি যে দুইটি বস্তু বা দুইটি ব্যক্তি বোঝাতে হবে। সো চালাক চতুর, যিনি চালাক তিনি চতুর, এখানে কিন্তু কর্মধারয় সমাস হবে। সো এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে, অবশ্যই দুইটি বস্তু বা দুইজন ব্যক্তি হইতে হবে। তাহলে আমরা চলে যাই যে সমাস মানে দ্বন্দ্ব সমাসের যে প্রকারভেদগুলো আছে সেই দ্বন্দ্ব সমাসের প্রকারভেদগুলোতে প্রথমে আমরা দেখবো সমার্থক দ্বন্দ্ব। সমার্থক অর্থটি আমরা দেখলেই বুঝতে পারি যে সমান অর্থ, মানে একই অর্থ দ্বারা যে সমাস হয়, যে দ্বন্দ্ব সমাস হয় সেটি হলো সমার্থক দ্বন্দ্ব। এখানে হাট ও বাজার, ঠিক আছে, হাটও যা বাজারও তা, লজ্জা শরম,
লজ্জাও যা শরমও যা, আমরা বলি যে তোর লজ্জা শরম কিছু নাই, তো এই লজ্জা যা শরমতা এটা হবে সমার্থক দ্বন্দ্ব। আরো সুন্দরভাবে যদি বোঝাতে চাই সেক্ষেত্রে আমরা বলবো যে কারো যদি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থেকে থাকে, আমরা জানি যে আমরা মানে যদিও আমার গার্লফ্রেন্ড বা ওই টাইপের কিছু নাই, তবুও বলছি যে যারা যাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আছে তারা আমরা বলে থাকি যে জানু, সোনা, টিয়া, ঠিক আছে। আমরা এই সমার্থক অর্থাৎ যা জানু তাই টিয়া তাই সোনা, ঠিক আছে, এই একই অর্থ, ঠিক আছে। তাই হলো সমার্থক দ্বন্দ্ব। বুঝতেই পারছেন আপনারা। মিলনার্থক দ্বন্দ্ব অর্থাৎ মিলন বোঝানো, ঠিক আছে। চায়ের সাথে কিন্তু বিস্কুট, আমরা যখন চা খাই চায়ের সাথে কিন্তু বিস্কুটের একটা মিলনার্থক অর্থ প্রকাশ পায়, তাই এটা হবে চা বিস্কুট হলে হবে মিলনার্থক দ্বন্দ্ব এই টাইপের। হ্যাঁ, সম্বন্ধবাচক দ্বন্দ্ব কোনটাকে বোঝাবো? যা দ্বারা কিছু সম্বন্ধ বোঝাবে, যে দ্বন্দ্ব সমাজ দ্বারা সম্বন্ধ বোঝাবে। দেখেন দম্পতি 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 শব্দটি হলো জায়া ও পতি। দম্পতি শব্দটির ব্যাস বাক্য হবে জায়া ও পতি। এই জায়া ও পতি দ্বারা কিন্তু একটা সম্বন্ধ বোঝাচ্ছে। মাতা পিতাও দ্বারা কিন্তু একটা সম্বন্ধ বোঝাচ্ছে, এটি হবে সম্বন্ধবাচক দ্বন্দ্ব। বিপরীতার্থক দ্বন্দ্ব হলো দুটি বিপরীত শব্দের মাধ্যমে যে দ্বন্দ্ব সমাস হয় তাকেই কিন্তু আমরা বলে থাকি বিপরীতার্থক দ্বন্দ্ব। এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ছোট বড়, হ্যাঁ, ছোট এবং বড় এটি কিন্তু দুটি বিপরীতার্থক শব্দ। দিন রাত দুটি বিপরীতার্থক শব্দের মাঝে যে দ্বন্দ্ব সমাসটি হয়েছে এটা হলো বিপরীতার্থক দ্বন্দ্ব। বিরোধাত্মক দ্বন্দ্ব সাপ নেউল। আমরা জানি সাপ এবং নেউলের মধ্যে বিরোধ থাকে, ঠিক আছে। এই জন্য এটি একটি বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস। তারপর দা কুমড়া শব্দটি আমরা শুনলেই বুঝতে পারি যে এটা বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস। কারণ দা কুমড়া আমরা অনেকেই বলে থাকি যে এদের মধ্যে একটা দা কুমড়া সম্পর্ক। সো বিরোধাত্মক অর্থ প্রকাশ পাইলেই সেটি হবে বিরোধাত্মক অর্থ প্রকাশ পেলে হবে বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস। এই বিপরীতার্থক এবং বিরোধাত্মক দ্বন্দ্ব সমাসের মধ্যে কিন্তু একটা প্যাচ লেগে যায়। সো আমরা এখানে ছোট বড় ওয়ার্ডটি দেখে বুঝতে পারছি এখানে কিন্তু একটা বিরোধ বোঝাচ্ছে না, শুধু বিপরীত বোঝাচ্ছে, কিন্তু এদের ছোট এবং বড় মধ্যে কিন্তু কোনো বিরোধ নাই। দিন এবং রাতের মধ্যে কোনো বিরোধ নাই, শুধু এখানে বোঝাচ্ছে বিপরীত অর্থ, কিন্তু এখানে বিরোধ অর্থ প্রকাশ পেয়েছে। অলুক দ্বন্দ্বটি হলো মানে কোনো দ্বন্দ্ব সমাসে যদি এখানে বিভক্তি লোপ না পায়। এখানে দেখেন সুখ যোগ এ, সুখে দুঃখে, ঠিক আছে। এখানে কিন্তু কোনো এ বিভক্তি অর্থাৎ সপ্তমী বিভক্তি এখানে লোপ পায়নি, অর্থাৎ সপ্তমী বিভক্তি আছে। কোন দ্বন্দ্ব সমাসে যদি বিভক্তি লোপ না পায় সেক্ষেত্রে হবে অলুক দ্বন্দ্ব সমাস। এবং বহুপদী দ্বন্দ্ব সমাস, বহুপদী অনেক পদ থাকবে, দুই এর অধিক পদ থাকবে, এটি হলো বহুপদী দ্বন্দ্ব সমাস। অবশ্যই আপনারা বুঝতে পারছেন দ্বন্দ্ব সমাস নির্বাচন করার যে সিস্টেম এটাই। ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত স্টাডি তন্ময় ভাইয়ের সাথেই থাকুন।